এ কি দুর্গা, তুমি ভয় পাচ্ছ? কই, আমি তো এই কদিন তোমাকে টাচ পর্যন্ত করিনি, তাতেই ভয় পেয়ে যাচ্ছ? তুমি কি জানো তোমার মতো সুন্দরী মেয়েকে আমি ঘন্টা খানেকের মধ্যেই আমার হাতের মুঠোয় করে নিই? তারপর থাক বলে কাজ নেই। কিন্তু দুর্গা, তোমাকে তো তা করিনি। 3 দিন তোমার মতো এমন সুন্দরী নারী দেহ আমার চোখের সামনে ঘোরাফেরা করে গেছে, তবু তাকে ছুঁয়ে দেখিনি, যা আমার স্বভাব বিরুদ্ধ। কি রে, তোরা কি বলিস? আমি ঠিক বলছি কি না? জড়ানো কণ্ঠস্বর, টলমল পায়ে ফ্ল্যাটের দরজাটা 2 হাতে ঠেলে ঘরের ভেতর ঢুকে এসে দুর্গার ঠোঁটে আলতো করে তর্জনী ঠেকিয়ে 2 বন্ধুর উদ্দেশ্যে কথাগুলি অর্ণব বলে উঠলে দুর্গা সজোরে অর্ণবের হাতটা সরিয়ে দিয়ে দরজা থেকে অনেকটা দূরে সরে যায়। থরথর করে কাঁপতে থাকে তার শরীর। দুর্গার সারল্য মাখা মুখের দিকে তাকিয়ে সাপদ সম 3টি পুরুষ, যারা পুরুষ শব্দের কলঙ্ক, যে যার মতো করে অতি বিকৃত স্বরে হেসে ওঠে। দুর্গার অসহায়তা যেন ওদের মনের মধ্যে বন্য আনন্দের উদ্রেক করে। সেই মুহূর্তে ওদের মধ্যেই একজন দুর্গার সারা শরীরটাকে খানিক ঘৃণ্য দৃষ্টি দিয়ে লেহন করে অর্ণবকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাই অর্ণব, ওকে কোথা থেকে তুলে এনেছিস ভাই? ভাই, আজ আমাদের রাতটা তো জমিয়ে দেবে রে। অর্ণব, মেয়েটা তোর আঁকার জন্য নিশ্চয়ই মডেল হতে এসেছে। মডেল হতে এসে আমাদের দেখে এত ভয়? ও কি জানে না তোর কাছে মডেল হতে আসলে আগে শরীর দিতে হয়? ভাই, ওকে বলে দে আজ রাতটা আমরা ওর সাথে ফুর্তি করতে চাই। কেঁদে ভাসিয়ে ফেললেও কোনো লাভ হবে না। মডেল হতে এসে লক্ষ্মী মেয়ে সাজা ঠিক মানায় না। চল চল, আর দেরি করে কাজ নেই, বিছানায় নিয়ে গিয়ে ফেলি ওকে। দুর্গা নিজের সমূহ বিপদের কথা ভেবে কি করবে ভেবে পায় না। হাতের কাছে একটা কাচের ফুলদানি পেয়ে তাই হাতে তুলে নিয়ে বলে ওঠে, আমাকে ছোঁয়ার চেষ্টা করলে কারোকে বাঁচতে দেব না। দুর্গার কথাগুলি ওদের কাছে হাস্যকর ছাড়া আর কিছুই মনে হয় না। পুনরায় হেসে ওঠে ওরা বিকৃত স্বরে। দুর্গার বুঝতে অসুবিধা হয় না তার কথাগুলো ওই 3জন কাপুরুষের কানে গেলেও মাথায় ঢোকে না। কোনো উপায় না দেখে তারস্বরে চিৎকার করে ওঠে দুর্গা, বাঁচাও বাঁচাও! বিপদ বুঝে অর্ণব তৎক্ষণাৎ 2জন বন্ধুকে ঘরে ঢুকিয়ে নিয়ে দরজাটা বন্ধ করে দেয়, যাতে দুর্গার উচ্চ কণ্ঠস্বর পাশের ফ্ল্যাটের অধিবাসীদের কানে না পৌঁছায়। এরপর ওরা পায়ে পায়ে 3জনই এগিয়ে যেতে থাকে দুর্গার দিকে। চোখে ওদের লালসার বিচ্ছুরণ। দুর্গা কাতর স্বরে বলে ওঠে, আমার কেন এমন ক্ষতি করতে চাইছেন আপনারা? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। আমাকে ছেড়ে দিন, আমি আজই আমার দেশে ফিরে যাব। কোথায় যাবে দুর্গা? পটুয়াখালী? সে তো অনেক দূর। তোমার তো আজ রাতে যাওয়া হবে না। আজ রাতটা আমরা তোমাকে নিয়ে একটু খেলি, তারপর না হয় যেও। ও হ্যাঁ, আমার আবার অনেক দিনের ইচ্ছে তোমার একটা ছবি আঁকবো, যা হবে আমার আঁকা প্রথম নারীচিত্র, যা পূর্ণ নগ্ন। তবে তা তোমার মতো কাপড়ের ওপর আঁকা নয়, তা হবে কাগজের ওপর নানা রঙে রঙিন হয়ে ওঠা একটা জীবন্ত আঁকা। যে আঁকা আমি কলকাতার এক্সিবিশনে রাখবো। সারা পৃথিবীর লোক আমাকে বাহবা দেবে সেই ছবি দেখে। বলবে আমি শ্রেষ্ঠ শিল্পী, যে একটি নারী শরীরের প্রত্যেকটি উত্থান পতন বড় নিখুঁত হাতে রচনা করেছে। তুমি খুশি হবে না দুর্গা? নিরুপায় দুর্গা অর্ণবকে বলে ওঠে, অর্ণব, আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। তোমাকে বিশ্বাস করে আমি পটুয়াখালী থেকেই কলকাতায় এসেছি। তুমি কি জানো অর্ণব, তুমি কত বড় পরিবারের ছেলে? পটুয়াখালীর বড় বাড়ির বড় কর্তা শরৎ চৌধুরীর তুমি নাতি। এমন ঘৃণ্য কাজ তোমাকে মোটেও মানায় না। তুমি বলো, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? তুমি আমাকে ভালোবাসো হয়তো, তবে কেন এমন আচরণ করছো? আমাকে ছেড়ে দাও। অর্ণব বিন্দুমাত্র কর্ণপাত করে না দুর্গার বলে যাওয়া কথাগুলিতে, বরং অর্ণব সহ আরও 2জন এরপর অশ্লীল গালাগালি ছুড়ে দেয় দুর্গাকে উদ্দেশ্য করে। দুর্গার চোখের জল হাজারো অনুনয় বিনয় ওদের সাপদের ন্যায় কঠোর হৃদয়কে এক মুহূর্তের জন্য দুর্বল করতে পারে না।
ওরা দুর্গাকে এক প্রকার জোর করে টানতে টানতে নিয়ে যায় পাশের ঘরটিতে, যে ঘরে এই 3 দিন ধরে অর্ণবকে পরম বিশ্বাস করে দুর্গা বড় নিরাপদে দিন কাটাচ্ছিল। ঘরে ঢোকার সাথে সাথে ওরা চালিয়ে দেয় তারস্বরে ইংরেজি গান। দুর্গা নিজেকে বাঁচাতে আবারও চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও। কিন্তু তার কণ্ঠস্বর মোটা সেগুন কাঠের বন্ধ জানলা দরজা ভেদ করে তারস্বর ইংরেজি গানের ভলিউমকে উপেক্ষা করে আবাসিকদের কারো কানে পৌঁছায় না। এক অসহায় নারীর চিৎকার 4 দেওয়ালের মধ্যে আঘাত খেতে খেতে এক সময় থেমে যায়। হারিয়ে ফেলে দুর্গা নিজেকে 3 জন নারীর শরীর লোলুপ শব্দের যৌন লালসা মেটাতে। সকাল হতেই শরৎবাবুর মনটা বড় চঞ্চল হয়ে ওঠে। গতকালই তিনি জেনেছেন তার পরিমলের ছেলে হলো অর্ণব। অর্ণব তার নাতি। কথাটা সুনন্দা দেবীকে ডেকে বলেছিলেন। শুনে সুনন্দা দেবীর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। আনন্দে উত্তেজনায় বুকের ভেতরটা তার ব্যাকুল হয়ে উঠলে বলে উঠেছিলেন, তোমাকে একথা কে বলল? নিশ্চয়ই দুর্গা। তুমি দুর্গাকে আজই বলো আমাদের নাতিকে আমাদের কাছে আনতে। আমরা দেখতে চাই আমাদের একমাত্র বংশধরকে। বলো বলো, তুমি এখনই বলো। সুনন্দা দেবী অর্ণবকে নাতিরূপে ভাবতে পেরে যে আনন্দ লাভ করেছিলেন, তার কণামাত্র আনন্দ যেন শরৎবাবু পাননি। কেন যেন বারবার তার মন প্রফুল্লর এক সময় বলে যাওয়া কথাগুলোতে ফিরে গিয়েছিল। কাকাবাবু, আপনার নাতি শুনেছি অমানুষ তৈরি হয়েছে। সকাল হতেই বৃদ্ধ আর অপেক্ষা করলেন না। অজানা আশঙ্কায় ফোন করে বসলেন দুর্গাকে। ফোনটা কিছু সময় বাজতে বাজতে থেমে গেল। আবারও করলেন। একইভাবে বাজতে বাজতে থেমে গেল। বারে বারে ফোন করে যেতেই লাগলেন বৃদ্ধ। ভয় তার বুক কেঁপে উঠেছিল বারে বারে। এদিকে সারা রাত ধরে অকথ্য অত্যাচার সহ্য করে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে দুর্গা। সকাল হয়। পূবের জানলা পথে সূর্যের আলো প্রবেশের সাথে সাথে ঘুম ভেঙে যায় অর্ণবের। নেশা কেটে গেলে গত রাতের কথা মনে পড়ে যেতেই অর্ণবের চোখ চলে যায় তার বিছানার দিকে, যেখানে তারই মতো গত রাতে দুর্গার ওপর অকথ্য অত্যাচার চালিয়ে কখন যে তার 2 বন্ধু ঘুমিয়ে পড়েছিল তা তার খেয়াল নেই। সকাল হতেই ওরা চলে গিয়েছে, এটা নতুন কিছু নয়। একটা মেয়েকে মাঝে মধ্যেই তুলে এনে রাতটা ফুর্তিতে কাটিয়ে সকাল হতেই যে যার ঘরে ফিরে যাওয়া। মেয়েটা কোনো বারবনিতা হলে অসুবিধে নেই, টাকা দিয়ে তাকে ভাগিয়ে দেওয়া হয়। মুশকিল হয় কোনো মেয়েকে ভুলিয়ে ভালিয়ে এনে তুললে। দুর্গার ক্ষেত্রে যেমনটা ঘটে গেল। হঠাৎ করে দুর্গার দিকে চোখ পড়ে যেতে বেশ চিন্তিত হয়ে পড়ে অর্ণব। দুর্গার অচৈতন্য নগ্ন দেহটা যা পড়ে আছে মাটিতে। খুব সন্তর্পণে দুর্গার নগ্ন শরীরের ওপর গত রাতে দুর্গার শরীর থেকে টেনে খুলে ফেলা শাড়িটা যা এক কোণে পড়েছিল তা তুলে নিয়ে দুর্গার শরীরের ওপর চাপা দিতে গিয়ে ভাবতে থাকে এখন তার করণীয় কি। মাঝে নিজেকে দোষারোপ করে। ভুল ভুল সে ভুল করে ফেললো এবারে সে। মদের নেশায় বোকার মতো কাজ করে ফেলেছে সে, যে বোকামোর কোনো ক্ষমা নেই। আর দুর্গার ওপর করা অত্যাচারের ক্ষমা তো আরও নেই। সে দুর্গার সাথে পরিচয়ের কিছুদিনের মধ্যেই জেনেছিল দুর্গা পটুয়াখালীর বড় বাড়ির আশ্রিতা। যে বড় বাড়ি তার ঠাকুরদার বাড়ি, যে ঠাকুরদা জীবনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না, তার মায়ের কাছে অনেকবার শুনেছে সে কথা অর্ণব। তাই বলাই বাহুল্য দুর্গার এই পরিণতি নিশ্চয়ই মেনে নেবেন না ঠাকুরদা শরৎবাবু। ভয় তাকে চেপে বসলো তখনই। মা ফিরছে দিল্লি থেকে, তাকে নিয়েও ভয়। এমন তো অবস্থায় মায়ের মুখোমুখি হওয়াও কঠিন। আবারও ধর্ষণের মতো অন্যায় সে করে ফেলেছে, জানলে মা আর আগের মতো ক্ষমা করবে না। অগত্যা নিজেকে কিছুদিনের জন্য লুকিয়ে রাখতে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে পড়ে সে কোনো বন্ধুর কাছে গিয়ে গা ঢাকা দেওয়ার জন্য। বেলা বাড়তে থাকে। ধীরে ধীরে জ্ঞান ফেরে দুর্গার। ঘরের চারিদিকে চোখ বোলাতে গিয়ে মনে পড়ে যায় গত রাতের তিক্ত অভিজ্ঞতার কথা। সারা শরীরটা জুড়ে অসহ্য ব্যথা। অতি কষ্টে শরীরটার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। একসময় চোখের জলটুকু মুছে অতি কষ্টে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করে ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলটার দিকে। কয়েকটা দিন এই ঘরটিতে থাকায় টেবিলটা হয়ে গিয়েছিল নিজের কিছু প্রয়োজনীয় সামগ্রী রাখার দুর্গার একমাত্র স্থান। মোবাইলটা ওখানেই রাখা। অবচেতনে অনেকবার মোবাইলের ক্ষীণ শব্দ কানে এসে ছুঁয়ে গেছে তার।
কে ফোন করেছিল অতবার ভাবতে না ভাবতেই আবারও মোবাইলটা বেজে উঠল। হাতে তুলে নিল, আলতো টাচ করলো স্ক্রিনে। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো বড় স্নেহময় কণ্ঠস্বর, দুর্গা, আমার দুর্গা মা, ফোন ধরছিলি না কেন রে দুর্নাতনি? দুর্গা নীরব। কী রে দুর্গা, বল, তুই ঠিক আছিস তো? ফোন ধরছিলিস না কেন? দুর্গা পুনরায় নীরব। বল দুর্গা, কি হয়েছে তোর? আমার যে চিন্তা হচ্ছে। দাদু, দাদু আমি ভালো নেই দাদু, দাদু আমি ভালো নেই, আমার সব শেষ হয়ে গেছে দাদু। কথাগুলি বলে নিজেকে আর ধরে রাখতে পারে না দুর্গা, ফুপিয়ে কেঁদে ওঠে। আর তখনই হাত থেকে পড়ে যায় মোবাইল ফোনটা মেঝেতে। মাথাটা অকস্মাৎ ঘুরে যায়। সাদা ধপধপে মার্বেলের মেঝেতে লুটিয়ে পড়ে দুর্গা তৎক্ষণাৎ। যখন জ্ঞান ফেরে তখন চারিদিক চেয়ে দেখে বুঝতে অসুবিধা হয় না দুর্গার সেটি একটি হাসপাতাল। কিন্তু তাকে হাসপাতালে আনলো কে? একজন স্বল্পবয়সী নার্স এসে বলে ওঠে, ম্যাডাম, আপনি এখন কিছুটা হলেও সুস্থ। ডাক্তারবাবু দেখে গেছেন, আপনি কি কারোর সাথে কথা বলতে চান? ডাক্তারবাবু বলে গেছেন আপনি কারোর সাথে দেখা করতে চাইলে করতে পারেন। আচ্ছা, আমাকে এখানে আনলো কে? আমি তো। কেন, আপনি যে পরিবারে থাকতেন সেই পরিবারের যিনি মনির তিনি? নাম মধুমিতা গাঙ্গুলি। তিনি তো বললেন আপনি নাকি ওনাদের দেশের বাড়ি পটুয়াখালীতে থাকেন। ওই পরিবারের আপনি আশ্রিতা। কিছুদিন আগে এসেছেন যাদবপুরে ওনাদের ফ্ল্যাটে, আর এসে ওই অঞ্চলের কিছু বকাটে ছেলের সাথে বন্ধুত্ব পাতিয়েছেন ওনার হাজারো নিষেধ করা সত্ত্বেও। ভদ্রমহিলা ওনার ছেলে অর্ণব গাঙ্গুলির অনুপস্থিতিতে তাদেরই কয়েকজনকে আপনি ওনার ফ্ল্যাটে ডাকেন আনন্দ ফুর্তি করার জন্য। ধারণা করা হচ্ছে তারাই আপনার বন্ধুত্বের সুযোগ নেয় আর আপনার চরম ক্ষতি করে পালিয়ে যায়, আর তারপর আপনি অজ্ঞান হয়ে পড়েন। ভদ্রমহিলা মানে মধুমিতা গাঙ্গুলি দিল্লি থেকে আজ নিজের ফ্ল্যাটে ফিরে আপনাকে অচৈতন্য অবস্থায় দেখে তখনই হাসপাতালে ভর্তি করেন। মধুমিতা গাঙ্গুলি? হ্যাঁ, উনি তো নিজের পরিচয় তাই দিয়েছেন। উনি আর কিছু বলেছেন? না, উনি আর কিছু বলেননি। আপনার পরিচয় বা ওনার সাথে সম্পর্ক কি সেটুকু জানতে চাইলে উনি এটুকুই বলেই চলে যান। আমাকে আর কেউ দেখতে এসেছেন? হ্যাঁ, একজন বৃদ্ধ। তিনি নাকি আপনার ঠাকুরদা। গতকাল থেকে নাওয়া খাওয়া বন্ধ করে বসে আছেন। তার মানে দাদু এসেছে। নিজেকে প্রশ্নটা করে ওঠে দুর্গা। মুখে বলে ওঠে, তাকে আপনি ডেকে দেবেন? দিচ্ছি। নার্স মেয়েটি দু একটি কাজ সেরে দুর্গার কেবিন থেকে বেরিয়ে গেলে কেবিনে ঢুকে আসেন বৃদ্ধ শরৎবাবু। মুহূর্ত খানেক দুর্গার মুখের দিকে তাকিয়ে থেকে পাঞ্জাবির হাতায় দুটো চোখের কোণ বেয়ে বয়ে চলা লবণাক্ত ধারা যাতে না দুর্গার চোখে পড়ে ভালো করে মুছে নিয়ে যথাসম্ভব ঠোঁটের প্রান্তে কৃত্রিম হাসি টেনে এনে একটি কাঠের টুল টেনে নিয়ে দুর্গার সামনে এসে বসে পড়েন। শান্ত কণ্ঠস্বরে বলে ওঠেন, তুই এখন পুরোপুরি সুস্থ। ডাক্তারবাবু বলেছেন আজ তোকে নিয়ে চলে যাব। আর কোনো চিন্তা নেই, আর কেউ আমার নাতনিটাকে স্পর্শ করতে পারবে না। আমি আমার বুক দিয়ে রক্ষা করব তোকে। চল মা, তুই এবার ঘরে ফিরে চল। দুর্গা, দাদু, তুমি কেমন করে জানলে আমার ঘটনাটা? দুর্গার কণ্ঠস্বরে বিস্ময় প্রকাশ পেল। কিছু সময় নীরব থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শরৎবাবু বলে ওঠেন, জেনেছি আমার ছেলে পরিমল আর বৌমার থেকে। দীর্ঘ 30 বছর বাদে হঠাৎ করে তাদের পাটুয়াখালীতে যাওয়া, অবশ্যই স্বার্থে। তাদের ছেলের অর্ণবের করা ঘৃণ্য অপরাধ লোকাতে আমার কাছে গিয়ে পৌঁছায় ওরা সস্ত্রীক। মানে পরিমল কাকু আমার অপরাধীকে তা জেনে গিয়েছেন। আশ্চর্য, ওনার স্ত্রী তো আমাকে অপরাধী বলেছেন আমার জীবনের ওপর ঘটে যাওয়া অপরাধের জন্য। আমি নাকি ওনার আর ওনার ছেলের অনুপস্থিতিতে ওনাদের ফ্ল্যাটে লোক ঢুকিয়ে আমার সর্বনাশ আমি নিজেই ডেকে এনেছি। তাহলে সব জানি। যে রাতে ঘটনাটা ঘটে তার পরের দিন সকালে আমি অনেকবার ফোন করি তোর মোবাইলে, একবার তুই রিসিভও করিস। তারপর আর কোনো খোঁজ তোর পাই না। অসহায় আমি ফোনের পর ফোন করে গেলে অনেকক্ষণ বাদে এক মহিলার কণ্ঠস্বর পাই। ভদ্রমহিলা তখনও জানতো না যে সে তার শ্বশুরের সাথে কথা বলছে, আর আমিও জানতাম না মহিলা আমার পুত্রবধূ।
কিছু সময় পর পরিচয় আদান প্রদান করতে গিয়ে জানলাম, যখন যার সাথে আমি কথা বলছি সে আমার পরিমলের স্ত্রী, তখন ঘটনাটাও পুরোপুরি বদলে যায়। যা বলতে পারিস সত্যিটা ঢাকার চেষ্টা করে। নিজের ছেলের ঘৃণ্য কর্মকাণ্ডের দোষ অনায়াসে চাপিয়ে দেয় অচেনা কিছু নির্দোষ যুবকের ওপর, যাদের নাকি তুই অর্ণবের ফ্ল্যাটে আসতে আমন্ত্রণ জানিয়েছিলিস। কিন্তু আমার বিশ্বাস হয় না। আমি যে তোকে চিনি দুর্গা, তুই আমার হাতে গড়া দুর্গা। তাই ওর সাজানো কথাগুলি বিশ্বাস না করে সরাসরি প্রশ্ন করেছিলাম, সত্যটা বলো বৌমা, আমার দুর্গার নামে মিথ্যা অপবাদ দিও না। আর যাই হোক, আমার দুর্গা ব্যভিচারিণী নয়। অন্য পুরুষদের ডেকে এনে নিজের বিপদ নিজে ডাকবে এতটাও মূর্খও নয়। বাধ্য হয়ে তখনও সবটা খুলে বলে সবটুকু। কয়েকদিনের জন্য দিল্লি যায়। ওর ছেলে অর্ণবের থেকে আগেই জেনেছিল তোর কথা, তুই কোথায় থাকিস, তোর পরিচয়। তাতেই ও বুঝেছিল তুই আমাদের পটুয়াখালীর চৌধুরী বাড়ির মেয়ে দুর্গা। কিন্তু সেই তোকে যে অর্ণব চিত্র প্রদর্শনীর টোপ দিয়ে কলকাতা এনে নিজের নোংরা ইচ্ছাটাকে চরিতার্থ করবে তা ওর জানা ছিল না। ফলাফল যা হবার তাই হলো। তোর চরম সর্বনাশ ঘটালো অর্ণব আর ওর দুই বন্ধু। আর তার চাক্ষুষ প্রমাণ পেল তখন, যখন তোকে নিজের ফ্ল্যাটে পড়ে থাকতে দেখলো অচৈতন্য অবস্থায়। নিজের ছেলেকে ভালো করে চেনে না মা। তখনই ছেলেকে বাঁচাতে দীর্ঘদিন একে অপরের থেকে বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও নিজের স্বামীর শরণাপন্ন হয়। তারপর যা হবার তাই হলো। পরিমলের পরামর্শে মিথ্যা বলে হাসপাতালে ভর্তি করলো তোকে, আর সাথে সাথে আমাকেও মিথ্যা বলল ফোনে প্রথমটা। তবে সেখানেই থেমে থাকলো না। আমাদের পটুয়াখালীতে গিয়ে মিথ্যেটাকে সুন্দর করে বলে, যা তোর ঠাম্মা খানিকটা হলেও বিশ্বাস করে। ওই যে বলে অপত্য স্নেহ, তার ফলস্বরূপ। আর তাতেই নাতিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে শুরু করে তোর ঠাম্মা। আসলে পরিমল আর বৌমা যখন একত্রে আমাদের পটুয়াখালীর বাড়িতে উপস্থিত হয়, তখন আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ অবাক হয়ে যাই। তোর ঠাম্মার কাছে ওরা নির্লজ্জের মতো নিজের ছেলের অপরাধ ঢাকে, আর আমার কাছে আড়ালে গিয়ে অনুরোধ করে আমি যেন তার সম্পর্কে মিথ্যা বলি। যাও ফোনে আমাকে আগে বলেছিল, বলতে পারিস এই হাসপাতালে ও যে কথা সাজিয়ে বলেছিল সেই কথাই যেন উগড়ে দিই। কিন্তু ওরা জানে না, ওরা যতই মিথ্যা গল্প সাজাক, ওদের ছেলেকে বাঁচাতে যে অপরাধ ওদের ছেলে আর তার দুই বন্ধু তোর ওপর করেছে তার কোনো ক্ষমা নেই। আমি জানিয়ে দিয়েছি আমার জীবন থাকতে আমার দুর্গা মায়ের গায়ে কালিমা লাগাতে আমি দেব না। অপরাধ যখন করেছে অর্ণব আর তার বন্ধুরা, শাস্তি ওদের পেতেই হবে। আমি নিজে থানায় যাব অপরাধীদের শাস্তি পাওয়ানোর জন্য। তোমরা চলে যাও আমার থেকে, তোমরা কোনো সাহায্য পাবে না। সব শুনে পরিমল আর বৌমা ফিরে গেল। আমি জানি ওদের মতো অন্যায়কে প্রশ্রয় দিলে আমার নাতিটা বাঁচবে, কিন্তু তা তো হবার নয় দুর্গা। এই শরৎ চৌধুরী কখনো অন্যায়কে সমর্থন করতে পারবে না। আর তাই কলকাতায় তোর হাসপাতালে আসার আগে থানাতে গিয়ে ওদের তিনজনের নামে নালিশ করে এসেছি। দাদু, হ্যাঁ, এবার চল দেখিনি পটুয়াখালী। তোর গ্রাম তো চৌধুরী বাড়ি তোর আসার অপেক্ষায় রয়েছে। দাদু, তুমি আমার জন্য, যে তোমার বাড়ির আশ্রিতা, মাত্র তার জন্য তুমি তোমার নাতির বিপক্ষে গেলে। আমাকে দেখে ঘৃণা করছে না তোমার? এই ধর্ষিতা মেয়েটাকে তোমার বাড়িতে নিয়ে যেতে চাইছো, তোমার ঘৃণা করছে না? ঘৃণা কেন মা? তোকে আমি ঘৃণা করব? তুই কেন অন্যের পাপের বোঝা বহন করে ঘৃণিত হবি? যারা তোর ওপর অন্যায় করেছে তারা ঘৃণার যোগ্য, তারা চরম শাস্তির যোগ্য। আর সেই শাস্তি আইন না দিতে পারলে তুই দিবি, তুই। আমি জানি তুই তা পারবি। আর আশ্রিতা, তুই আমার পরিবারের আশ্রিতা, এ কথা তোকে কে বলেছে দুর্গা? তুই আমার পরিবারের সবটা জুড়ে। সে আমাকে প্রেশারের ওষুধ দেওয়া কিংবা ঠাম্মার রাতে মাথায় হাত বুলিয়ে দেওয়া, আদরে আবদারে সবটুকু জুড়ে যে তুই আমাদের। কিন্তু দাদু, কোনো কিন্তু নয়, বরং বল আমাকে তুই আগে বলিসনি কেন যে তুই অর্ণব গাঙ্গুলির ফ্ল্যাটে উঠেছিস? হ্যাঁ, আমি অর্ণব গাঙ্গুলির ফ্ল্যাটেই থাকতাম, বলতে পারিনি ভয়। যদি তুমি রাগ করো। বুঝলাম, কিন্তু দুর্গা,
অর্ণব গাঙ্গুলি আর তার দুই বন্ধু যারা বিধায়কের ছেলে, তাদের তো প্রচুর ক্ষমতা। আইন ওদের কিছু করতে পারবে কিনা সন্দেহ আছে। তবু লড়তে হবে তোকে আর তোর সাথে আমাকে। তার জন্য চাই অস্ত্র, আর সেই অস্ত্রের নাম অদম্য সাহস আর মানসিক দৃঢ়তা, যা অবলম্বন করে ওই ঘৃণ্য অপরাধীগুলোর মুখোশ তুই টেনে ছিঁড়ে ফেলে দিবি। আর তোর এই যুদ্ধে আমি হব তোর সেনাপতি। কিন্তু আগেই বলে রাখি, শাস্তি ওদের দিতেই হবে। আর সে শাস্তি যদি মৃত্যুও হয়, তাতে কোনো দুঃখ নেই। দাদু, হ্যাঁ, যা বলছি সবটুকু সত্যি। অর্ণব গাঙ্গুলি আমার নাতি। না, শুনে রাখ, কেউ নাতি বলে আমার কাছে তা তো আমার জানা নেই দুর্গা। চৌধুরী পরিবার শরৎ চৌধুরীতেই শেষ। তুই ভাবিস না, এগিয়ে চল। শাস্তি ওদের পেতেই হবে, তবে ওদের শাস্তি দিতে গিয়ে তোকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হবে। কোর্টে দাঁড়িয়ে বিরোধী পক্ষের উকিলের নোংরা উক্তিও শুনতে হবে। তবু হার মানবি না। মনে রাখবি, তোকে তোর ওপর করা ওদের নৃশংস অত্যাচারের প্রতিশোধ নিতেই হবে দুর্গা। দাদু, পারবি, তুই নিশ্চয়ই পারবি। আমার দুর্গা হার মানতে যে জানে না। এরপর 1 বছর পার। দীর্ঘ 1 বছর আইনি লড়াই লড়েও অর্থ আর প্রতিপত্তির জোরে ছাড়া পেয়ে যায় 3 অপরাধী, অর্ণব গাঙ্গুলি, অমিত মিশ্র আর দেবায়ন সাহা। অসহায় দুর্গা নিজের সামনে দিয়ে কোর্ট চত্বর ছেড়ে জয়ের মালা পরে চলে যেতে দেখে তার অপরাধীদের। চোখের কোণে 1 বছর ধরে শুকিয়ে যাওয়া অশ্রুবিন্দু হঠাৎ করেই গণ্ড বেয়ে নেমে আসতে থাকে তার। মনে পড়ে যায় দাদু শরৎ চৌধুরীর বলে যাওয়া কথাগুলি। হাল ছাড়বি না, অদম্য সাহসী তোর অস্ত্র হবে মা। সেই অস্ত্রেই তোকে শত্রু নিধন করতে হবে। চোখে ঠুলি আটা আইনের চোখে ওরা নির্দোষ হবে, চরম সত্যি। আর তাই মুক্ত হয়ে যাবে সহজেই। কিন্তু তোর কাছে ওরা অপরাধী, ওদের শাস্তি তোকেই দিতে হবে। আর দেরি না করে দুর্গা তখনই ফিরে যায় পটুয়াখালী। নিজেকে মানসিক দিক দিয়ে যে তৈরি করতে হবে। মাসখানেক পর শরৎকাল, আর 2 দিন বাদেই দুর্গাপুজো। আকাশে বাতাসে সাজো সাজো রব। মা মহামায়ার আগমনী বার্তা সর্বত্র ছড়িয়ে পড়লেও চৌধুরী বাড়ির আনাচে কানাচে জমাট অন্ধকার। দুর্গা 1 বছর ধরে আইনি লড়াই লড়ে পরাজিত হয়ে ফিরে এসেছে তার দাদু ঠাম্মার কাছে। বিরোধী পক্ষের উকিলের মিথ্যার জাল কেটে বের হতে বারবার মানসিকভাবে ধর্ষিতা হয়েছে দুর্গাই। প্রমাণ করা হলো সে রাতে দুর্গার উপর যারা অত্যাচার করেছিল তারা স্থানীয় কিছু বকাটে ছেলে, যারা বেপাত্তা। পুলিশ তাদের খুঁজে বেড়াচ্ছে। অর্ণব গাঙ্গুলিও তার বন্ধুরা সম্পূর্ণ নির্দোষ। মিথ্যা বলছে ওদের সম্পর্কে দুর্গা ওই দুষ্টু লোকগুলো। বড়লোকদের ওপর মিথ্যা দোষারোপ করে টাকা রোজগার দুর্গার মতো মেয়েদের স্বভাব। পূর্বে ওর বাবা পটুয়াখালীর চৌধুরী বাড়ির বড় কর্তা শরৎ চৌধুরীর কাছে নিজের মেয়েকে চাপিয়ে দিয়ে চলে যায়, যাতে মেয়েটা চৌধুরী বাড়ির সম্পত্তিটা হড়প করতে পারে। পরে শরৎবাবুর নাতিকে ফাঁসানোর চেষ্টা করে। দুর্গার মতো ছোট লোকের মেয়েরা অত্যন্ত ধূর্ত আর লোভী। নিজেদের ওপর ধর্ষণের অভিযোগ এনে টাকা রোজগারে এরা সিদ্ধহস্ত। এই এতগুলো মিথ্যা কথা শুনেছিল দুর্গার নীরবে। প্রতিবাদ করেনি, কারণ জানে তাতে লাভ হবে না। বৃদ্ধ শরৎবাবু দুর্গার সম্মান রক্ষার্থে তার যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি। বরং তিনিও অপমানিত হলেন নিজের একমাত্র নাতির বিপক্ষে গিয়ে, একজন আশ্রিতার পক্ষে কথা বলতে গিয়ে। অনায়াসে তাকে শুনতে হয় দুর্গার সাথে তার অবৈধ সম্পর্ক আছে। লজ্জা অপমান সবটুকু মাথায় নিয়ে বৃদ্ধ তার আদরের দুর্গাকে নিজের সাথে নিয়ে ফিরে আসেন পটুয়াখালী। হয়তো মিথ্যা অপবাদের জালে আবদ্ধ করিয়ে দুর্গাকে জেলে পাঠানো যেত, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণ দুর্গার বিরুদ্ধে পাওয়া যায় না। তাই অন্ধ আইনের বিচার ব্যবস্থা থেকে দুর্গাকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নেন শরৎবাবু। মনে মনে প্রতিজ্ঞা করেন, অন্যায়ের শাস্তি কেউ না দিক, দুর্গা নিজে হাতে দেবে, আর তা অন্য উপায়। শরতের সকাল, বারান্দায় আরাম কেদারায় শরীর এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন শরৎবাবু। পাশের আরাম কেদারায় সুনন্দা দেবী। দুর্গা ধীরে ধীরে শরৎবাবুর সামনে এসে দাঁড়ালো, পায়ে হাত ঠেকিয়ে নমস্কার করে দাদু ঠাম্মাকে। শরৎবাবুর ঘুম ভেঙে যায়, কোনো প্রশ্ন করেন না। ঠাম্মা সুনন্দা দেবী প্রশ্ন করেন, হঠাৎ নমস্কার করলি? কোথাও যাবি?
দুর্গা ম্লান হাসি হাসে, যার অর্থ শরৎবাবু বুঝলেও সুনন্দা দেবী বোঝেন না। কয়েকটা দিন কেটে যায়। মা মহামায়ার আরাধনার শেষ লগ্ন বিজয়া দশমী। রাতেই ফোন করে অর্ণবের ফ্ল্যাটে লাস্যময়ী সাজে নিজেকে সাজিয়ে হঠাৎ করে হাজির হয় দুর্গা। অর্ণব অবাক হলেও খুশি উপচে পড়ে তার। দুর্গা এসেছে নিজে তার সাথে রাত্রিবাস করতে। এর চেয়ে আনন্দের আর কি আছে? অবাক হওয়ার অবশ্য তেমন কিছুই নেই। যতই কোর্টে নিজেকে সতী সাবিত্রী বলে প্রমাণ করার চেষ্টা করে থাকুক না কেন, তা তো আর নয়। এসব মেয়েরা তো এমনই হয়। অপরের আশ্রয়ে বেড়ে ওঠা ওদের আবার সতীপনা। নিজে থেকে তো এসেছে কিছু টাকার বিনিময়ে শরীর দিতে, তাহলে ওর সাথে ফুর্তি করাতে দোষ কোথায়? বিজয়া দশমীর রাতে একা ফুর্তি করবে? না না, তা ঠিক হয় না। দুর্গাকে আরও একবার পেতে অমিত আর দেবায়ন দুজনেই উন্মুখ হয়ে আছে। দুর্গাও ওদের চাইছে, তাই দুর্গার কথা মতো ডাক দেয় অভিন্ন হৃদয় দুই বন্ধুকে অর্ণব। ব্যবস্থা করা হয় দামি মদের। দুর্গা তো এটাই চেয়েছিল, তিনটি পুরুষের মাঝে নিজেকে নগ্ন করে মেলে ধরতে। সুযোগ তো তখনই আসবে। এলো। নারী দেহ লোলুপ তিনটি নেশায় বুধ পুরুষদেরকে নিজের দেহের লোভ দেখিয়ে বশীভূত করে ফেলা, আর এসব করার জন্যই কয়েক মাস সে পটুয়াখালী থেকে কলকাতায় এসেছে বারবার। লক্ষ্য রেখেছে অর্ণব আর তার বন্ধুদের গতিবিধির ওপর তীক্ষ্ণ। তারা কোথায় যায়, কোন কোন নেশা করে, কোন ব্র্যান্ডের মদে তাদের আসক্তি বেশি, কতটা নেশা ওদের বোধশক্তিকে পুরোপুরি বিলুপ্ত করে, এই সব কিছু, যাতে সুযোগের সদ্ব্যবহার করতে তার কোনো অসুবিধা না হয়। অর্ণবের ফ্ল্যাটের ঘরে লাল রাতবাতির আলো তখন মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। আর সেই মায়াবী পরিবেশে তার দেহটা পাবে বলে ছটফট করছে তিনটি লোভী পুরুষের নেশাতুর শরীর। ঠিক তখনই সে এক এক করে কাছে ডাকে ওদের। টলমল পায় নগ্ন শরীরটা পাওয়ার তীব্র লালসায় ওরা যখন একে একে এগিয়ে যায়, সেই মুহূর্তে মনোমোহিনী হাসি এসে নির্দ্বিধায় গলায় বসিয়ে দেয় পটুয়াখালীর বাজার থেকে কিনে আনা ধারালো অস্ত্রটা দুর্গা। লুটিয়ে পড়তে থাকে এক এক করে তিনটি রক্তাক্ত শরীর দুর্গার পায়ের তলায়। কিছু সময় অপলক দৃষ্টিতে তিনটি মৃতদেহের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে দুর্গা। তার কান্না প্রতিশোধের, তার কান্না জয়ের। দূরে তখন ঢাকের তালে বিসর্জনের ঘণ্টা বাজছে। ভোর হতে তখনও কিছু সময় বাকি। মৃত শরীরগুলোর ওপর খানিকটা থুতু ছিটিয়ে দুর্গা পরে নেয় তার শাড়িটা। মাটিতে পড়ে থাকা রক্তমাখা ধারালো অস্ত্রটা হাতে তুলে নিয়ে ফ্ল্যাটের দরজা খুলে একের পর এক সিঁড়ির ধাপ পার হয়ে শহর কলকাতার রাজপথ পেরিয়ে হাজির হয় লোকাল থানায়। রক্তমাখা অস্ত্রটা থানায় ঢুকে সরাসরি রেখে দেয় সে আধো ঘুমে থাকা ইন্সপেক্টরের টেবিলের ওপর সশব্দে। ইন্সপেক্টর চোখ খুলে তাকাতেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুর্গা বলে ওঠে, আমি দুর্গা স্যার, পটুয়াখালীর পটুয়া দুর্গা। আমি আজ তিনটি খুন করে আপনাদের কাছে এসেছি আমার শাস্তি মাথা পেতে নিতে। কিন্তু বিশ্বাস করুন, আমি ওদের হত্যা করতাম না। ওরা বেঁচে থাকতো যদি আইন ওদের যথোপযুক্ত শাস্তি দিত। হয়তো ওদের মাত্র কয়েক বছরের জেল হতো, তবুও বেঁচে থাকতো। না, তা আইন দেয়নি। ওদের শাস্তি না দিয়ে ওদের মৃত্যু মুখে ঠেলে দিল চোখে কালো কাপড়ে ঢাকা অন্ধ আইন ব্যবস্থা। হয়তো আমার হাতেই ওদের মৃত্যু লেখা ছিল, সেজন্যই। ইন্সপেক্টর বাবু, আমাকে অ্যারেস্ট করুন আর এখনই লোক পাঠান যাদবপুরে। ঠিকানাটা লিখে দিচ্ছি। ওখানেই অভিজাত এলাকায় মস্ত বড় ফ্ল্যাটের তিনতলায় পাবেন তিনটে লাশ। তিন ধর্ষকের লাশ, যাদের দেখতে পুরুষের মতো, কিন্তু ওরা কেউ পুরুষ নয়। একটি শাপদ, যাদের আমি হত্যা করেছি। ইন্সপেক্টর চাকলাদার হতবাক। কিছু সময়ের মধ্যেই খবরটাই প্রকাশিত হলো নামি দামি সকল সংবাদপত্রে। পৌঁছে গেল বাংলার ঘরে ঘরে। দশমীর রাতে খুন, পটুয়াখালীর দুর্গা হত্যা করল তার অপরাধীদের। সংবাদপত্র যেতে বাদ পড়েনি পটুয়াখালীর চৌধুরী পরিবারেও। আর খবরটা চোখে পড়ে শরৎবাবুরও। চিৎকার করে স্ত্রী সুনন্দাকে কাছে ডেকে এনে হাতে তুলে দেন খবরের কাগজটি।
সুনন্দা দেবী খবরটা পড়ে বুক চাপড়াতে চাপড়াতে মাটিতে লুটিয়ে পড়েন তখনই। এরপর জানা নেই শরৎবাবুর হৃদয় কতটা নিতে পেরেছিল একমাত্র বংশধরের অকাল মৃত্যু। তবে পটুয়াখালীর প্রতিটি মানুষের চোখে দেখা গিয়েছিল আনন্দশ্রু। দুর্গার জয় যে তাদের জয়। কয়েক বছর পার, দুর্গা আপন মনে মাটির ডেলা নিয়ে কাঠামোর ওপর প্রলেপ দিতে ব্যস্ত। দূরে বছর 30-এর বিখ্যাত আইনজীবী নাম আরণ্যক সেন দেখে চলেছেন মাতৃমূর্তি নির্মাণ। আরণ্যক সেন সেই দীর্ঘ কয়েক বছর ধরে আইনি লড়াই লড়ে দুর্গাকে 3টে খুনের দায় থেকে মুক্তি দেওয়াতে পেরেছে। অবশ্যই মুক্তি পাওয়া অত সহজ পথ ছিল না দুর্গার, কিন্তু তা সম্ভব হয়েছে আরণ্যকের জন্যই। অবশ্য এত বড় যুদ্ধ লড়তে পারিশ্রমিক হিসেবে সে চেয়েছে একটিমাত্র জিনিস, আর তা হলো আসন্ন দুর্গাপুজোতে তার বাড়ি দুর্গা নির্মাণ করবে দুর্গা। দুর্গা রাজি হয়ে যায়। জেল থেকে ছাড়া পেয়ে সে আরণ্যকের সাথে সোজা উপস্থিত হয় আরণ্যকদের বাগবাজার এলাকায় পুরনো আমলের বাড়িটাতে। আরণ্যকের মা, দাদা, বৌদি সকলেই সাদরে দুর্গাকে কাছে টেনে নেন, যেন দুর্গা আর অন্য কেউ নয়, তাদের পরিবারেরই একজন। দুর্গা মূর্তি একটু একটু করে তৈরি হয়ে পূর্ণাঙ্গ রূপ নেয়। এরই মধ্যেই দুর্গার পটচিত্র দেশে ছাড়িয়ে বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয় হতে থাকে, আর তা আরণ্যকেরই চেষ্টায়, ইউটিউবের মাধ্যমে। ফলস্বরূপ সুদূর আমেরিকা থেকে আমন্ত্রণ আসে দুর্গার ওখানকার আর্ট এক্সিবিশনে তার পটচিত্র তুলে ধরার জন্য। আনন্দে নিজেকে আর ধরে রাখতে পারে না। কলকাতা ছেড়েই রাতারাতি দুর্গা ছুটে যায় পটুয়াখালীর চৌধুরী বাড়িতে। সুনন্দা দেবী মারা গিয়েছেন অনেক দিন। 90 ছুঁই ছুঁই বৃদ্ধ শরৎবাবু তখন একমাত্র আশ্রয় বিছানা আর দেখাশোনা করার জন্য পুরনো চাকর শম্ভু। দীর্ঘ কয়েক বছর পর আবার দুর্গা দাদুর মাথা শিওরে দাঁড়িয়ে আলতো করে দাদুর কপালে হাত রেখে সলজ্জ কণ্ঠস্বরে বলে ওঠে, দাদু, আমি এসেছি, তোমার দুর্গা। জানি তুই এসেছিস, তোর হাতে শীতল স্পর্শ কি ভুলতে পারি? আমার দুর্গা আজ জয়ী হয়ে ফিরেছে, এর চাইতে আনন্দের আমার কাছে আর কি হতে পারে রে দুর্গা? দাদু, আমি তোমার কাছে থেকে অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি রে? আমি আমেরিকা যাব দাদু। ওখানকার শিকাগো শহরে একটি আর্ট এক্সিবিশন হচ্ছে, সেখানে আমি আমার পটচিত্র তুলে ধরার আমন্ত্রণ পেয়েছি। আমি যাব দাদু? নিশ্চয়ই যাবি। তোর পথ চলা যে এবার শুরু হলো রে নাতনি, আর কোনো বাধা তোর পথ অবরোধ করতে পারবে না। এগিয়ে চল দুর্গা, এগিয়ে চল। সাথে অবশ্যই উকিল বাবুটিকে নিস, ছেলেটা বড্ড ভালোবাসে তোকে। লজ্জায় রক্তিম হলো দুর্গার মুখ। নিজেকে লোকাতে শরৎবাবুর পায়ে মাথা টেকিয়ে নমস্কার জানিয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। শরৎবাবু মনে মনে হাসলেন। আলতো করে নিজের ডান হাতটা তুলে দুর্গার উদ্দেশ্যে বলে উঠলেন, সুখী হ নাতনি, খুব সুখী হ। দূরে কোথাও সেই মুহূর্তে বেজে উঠল ঢাকের তালে বোধনের সুর। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।